আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিটিভি রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। 9 বছর পর ফের শুরু হচ্ছে বিমানের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। লন্ডনগামী যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমবে, দাবি সংশ্লিষ্টদের। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আরও 3 আসামির স্বীকারোক্তি, 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ। সিলেটে ছাত্রলীগ কর্মীর হাতে স্কুল ছাত্রী ধর্ষিত, থানায় মামলা, অভিযুক্ত আটক। সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেসে আগুন, দ্রুত নেভাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে বিশাল মানববন্ধন, টিলাগড় এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি। দিন দিন দেশে কমছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে একদিনে করোনায় 26 জন আক্রান্ত, সুস্থ হলেন 18 জন, গেল 24 ঘন্টায় 1 জনের মৃত্যু। টানা 4র্থ মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসাবে বেনাপোল বন্দর দিয়ে ভারত পেল 805 মেট্রিক টন ইলিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। রোববার আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন হতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের প্রচেষ্টায় প্রায় 1 বছর পর ফের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু হওয়ার খবরে প্রবাসী সিলেটিদের মাঝে আনন্দ বিরাজ করছে। সরাসরি ফ্লাইট চালু হলে লন্ডনগামী যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রোববার সকাল 11:15 সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার 9 উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা 260 জন। উদ্বোধনী ফ্লাইটের প্রায় সবকটি সিটই বুকড হয়ে গেছে। শাহনেওয়াজ মজুমদার আরও জানান, উদ্বোধনী ফ্লাইটের পর সিলেট লন্ডন সরাসরি দ্বিতীয় ফ্লাইটটি যাবে 28 অক্টোবর। এরপর সপ্তাহে প্রতি বুধবার সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট যাবে। বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রীদের নিয়ে প্রথমে উসমানী বিমানবন্দরে আসবে, পরে সিলেট থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে রোববার সকাল 9টায় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত থাকার কথা রয়েছে। বিমান সূত্র জানায়, ঘন কুয়াশার অজুহাতে 2011 সালের 15 ডিসেম্বর বন্ধ হয়ে যায় সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। এরপর রিফুয়েলিং স্টেশন না থাকায় অজুহাত দেখিয়ে আর চালু হয়নি সরাসরি ফ্লাইট। এরপর 2015 সালের মার্চ মাসে রিফুয়েলিং স্টেশন চালু হলেও চালু হয়নি সরাসরি বিমান চলাচল। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট ফের চালুর লক্ষ্যে কাজ শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চলতি বছরের 16 জুলাই থেকে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের ঢাকা ইমিগ্রেশন করে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যাগেজে নিয়ে সিলেটে আসার নির্দেশ দেওয়া হয়। বিমানের এমন সিদ্ধান্তের পর যুক্তরাজ্য প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। তারা সেখানে নানা কর্মসূচি পালন করে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আন্তঃমন্ত্রণালয়ের সভা আহ্বান করে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখেন। এদিকে সিলেট উসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপ দিতে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করা হয়েছে। এদিকে সিলেট উসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের চেষ্টায় প্রায় 3,500 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে রানওয়ে সম্প্রসারণ, নতুন কার্গো হাউস, নতুন টার্মিনাল ভবন নির্মাণ। রানওয়ে সম্প্রসারণ কাজ প্রায় শেষ হওয়ার পথে, আর গত 1 অক্টোবর শুরু হয়েছে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টার্মিনাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। এরপর এই বিমানবন্দরটি পার্শ্ববর্তী দেশগুলো ব্যবহার করতে পারবে।
সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মামলার আরও ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারকৃত 8 আসামির মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। জবানবন্দিতে আসামিদের কেউই ধর্ষণ ও কেউ সহযোগিতার দায় স্বীকার করেন। 5 দিনের রিমান্ড শেষে শনিবার বেলা 2টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় গণধর্ষণ মামলার আসামি মিসবাউর রহমান রাজন, শাহ মাহবুবুর রহমান রনি ও আইনউদ্দিনকে। পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর মধ্যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ জিহাদুর রহমান জবানবন্দি রেকর্ড করেন মিসবাউর রহমান রাজনের। শাহ মাহবুবুর রহমান রনি ও আইনউদ্দিনের জবানবন্দি রেকর্ড করেন যথাক্রমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলা ও দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান। আদালতে 3 আসামি স্বীকারোক্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী। এর আগে গত শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম 3 আসামি আদালতে প্রায় অভিন্ন জবানবন্দি দেয়। আদালতকে তারা জানায় গাড়ির ভেতরে 4 জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। রবিউল ধর্ষণ করেনি, তবে সহযোগিতা করেছে। ধর্ষণের পর আলামত নষ্টের জন্য তারা প্রাইভেট কারটি আটকে রেখেছিল, কিন্তু পুলিশ চলে আসায় তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। এদিকে শনিবার সকালে মামলার আরও 2 আসামি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় তালুকদার। আজকে 3 জন আসামি রনি, আইনুল এবং রাজন 3 জন আসামিকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করেছে এবং আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলায় তাদেরকে হাজির করে এবং 164-এর প্রেয়ার দেয়। 3 জন আসামি তাদের দোষ স্বীকার করে তাদের 164টা জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রদলীয় নেতাকর্মীদের গণধর্ষণের ঘটনায় দেশ জুড়ে বিরাজ করছে ক্ষোভ। এরই মধ্যে ছাত্রলীগের এক কর্মীর হাতে ধর্ষিত হয়েছেন এক স্কুল ছাত্রী। ছাত্রলীগের একের পর এক ধর্ষণ কাণ্ডে সিলেটের মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে সিলেটের কোতোয়ালি থানায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে রাকিব হোসেন নিজুকে। সে সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রলীগ কর্মী। বর্তমানে সে নগরীর দাঁড়িয়াপাড়ায় সে বসবাস করত। ধর্ষিতা স্কুল ছাত্রীর বাড়ি সিলেট সদর উপজেলার সালিয়া এলাকায়। সে নগরীর খাসদবিরের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রেমের সম্পর্ক থাকায় রাকিব হোসেন নিজু মেয়েটিকে বেড়ানোর কথা বলে নগরীর দাঁড়িয়াপাড়ার 14/B নম্বর বাসায় এনে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার জানান, গত 29 সেপ্টেম্বর স্কুল ছাত্রীটিকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে রাকিব হোসেন নিজু। এরপর দাঁড়িয়াপাড়ার একটি বাসায় এনে মেয়েটিকে ধর্ষণ করে সে। পরে মেয়েটি তার পরিবারের কাছে ঘটনা জানায়। শুক্রবার রাতে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত নিজুকে র্যাব 9 কিছুক্ষণ আগে আটক করেছে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। শনিবার সকাল 6টা 40 দিকে সিলেটের দক্ষিণ সুরমার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। কালনী এক্সপ্রেসের যাত্রী মামুন আহমদ জানান, শনিবার সকাল 6টা 15 সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। 6টা 40 দিকে ট্রেনটি কটালপুর এলাকায় পৌঁছালে 2 বগির মধ্যখানে আগুন লেগে যায়। ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি থামিয়ে রেলকর্মীরা প্রায় 20 মিনিটের চেষ্টা করে অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান, কালনী এক্সপ্রেসের 2 বগির মধ্যখানে আগুন লাগার খবরে তিনি পেয়েছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই বলে মন্তব্য করেন তিনি।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের আহ্বানে 20, 21 ও 24 নং ওয়ার্ড ও টুলটিকর ইউনিয়নবাসীর উদ্যোগে শনিবার সকাল 11:30টায় এমসি কলেজ ছাত্রাবাসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিজস্ব ব্যানার নিয়ে শতাধিক রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার কয়েক হাজার লোক অংশ নেন। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি অধ্যাপক সৈয়দ মুকসুদ আলী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিসিকে সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শাহজাহান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, শিল্পপতি আতাউল্লাহ শাকের, টুলটিকর ইউপি চেয়ারম্যান SM আলী হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গণধর্ষণের ঘটনায় ঐতিহ্যবাহী এমসি কলেজ সহ সিলেটবাসীকে কলঙ্কিত করেছে। হযরত শাহজালালের পবিত্র মাটিতে এরকম বর্বর ঘটনা সিলেটবাসীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করে সিলেটবাসীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে হবে। ধর্ষক ও তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এরকম অপকর্ম করতে আর কেউ সাহস পাবে না। এমসি কলেজ ও আশপাশ এলাকা থেকে অপরাধ নির্মূলের জন্য টিলাগড় এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন ও পুরো এলাকায় সিসি ক্যামেরা আওতায় আনা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ছাত্রাবাস খুলে দিয়ে অপরাধীদের অবস্থানের সুযোগ করে দেওয়ায় কলেজের অধ্যক্ষ হোস্টেল সুপারের অপসারণের দাবি করেন বক্তারা। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে 4 দিনের মাথায় তাদেরকে অ্যারেস্ট করেছে, আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইদের প্রতি একটি অনুরোধ থাকবে, সন্ত্রাসী বলেন, চোর বলেন, ডাকাত বলেন, বাটপার বলেন আর দর্শনকারী বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তাদের একটি রাজনৈতিক পরিচয়, তারা এই সমাজের কুলাঙ্গার, এই সমাজে তারা বসবাস করতে পারে না। পৃথিবীর কোথাও কোনো দেশেই সন্ত্রাসী অথবা রেপিস্টের অথবা দর্শনকারী কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের একটাই কাজ ইয়াবা বিক্রি করা এবং ইয়াবা খাওয়া, আর কোনো ভালো কাজে ওরা আড্ডা দেয় না। এটা যেন প্রশাসন দেখে। এই সন্ত্রাসী নরপশুরা যে দর্শন করেছে তাদের সর্বোচ্চ বিচারের দাবিতে আজকে এই বিশাল মানববন্ধন। দিন দিন দেশে কমে আসছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন 20 জন, আর নতুন করে আরও প্রায় 1200 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। তবে একদিনে দেশে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা ছিল বেশি। গেল 24 ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 1400 জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনের মধ্যে 16 জন পুরুষ ও 4 জন নারী। এদের মধ্যে 17 জন হাসপাতালেও 3 জনের বাসায় মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5325 জনে। করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় 109টি পরীক্ষাগারে 9312টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 9554টি। পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে 1182 জনের। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,67,565 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1442 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,80,069 জনে। সিলেট বিভাগে একদিনে করোনায় 26 জন আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন 18 জন। একই সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও 1 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এমন তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে দিন দিন করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। শুক্রবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের 26 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার 15 জন, সুনামগঞ্জের 2 জন, হবিগঞ্জের 5 জন ও মৌলভীবাজারের 4 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,711 জন। এর মধ্যে সিলেট জেলার 6,899 জন, সুনামগঞ্জের 2,347 জন, হবিগঞ্জের 1,758 জন ও মৌলভীবাজার জেলার 1,707 জন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 18 জন। এর মধ্যে সিলেটে 17 জন, মৌলভীবাজারের 1 জন। আর এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 10,585 জন। এর মধ্যে সিলেটের 5,503 জন, সুনামগঞ্জের 2,167 জন, হবিগঞ্জের 1,326 জন ও মৌলভীবাজারের 1,589 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 1 জন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 219। এর মধ্যে সিলেট জেলার
58 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 15 জন ও মৌলভীবাজারের 21 জন। টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন। রাজধানীর পেন প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হওয়া নির্বাচনে জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় থেকে তিনি 54টি ভোট বেশি পেয়ে বাফুফের সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে 139 ভোটের মধ্যে কাস্ট হয় 125টি। 2 জন কাউন্সিলর ছিলেন অনুপস্থিত আর 2 জন ভোট দেননি। নির্বাচনে 54টি ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন 40 ভোট আর সভাপতি পদে অপর প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন 1 ভোট। অন্যদিকে সিনিয়র সহসভাপতি পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদি। 91 ভোট পেয়ে তিনি চতুর্থবারের মতো সিনিয়র সহসভাপতি হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44 ভোট। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসাবে বেনাপোল বন্দরে দিয়ে গেল 10 দিনে 805 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য 80,57,000 মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে 10 মার্কিন ডলার। রপ্তানি করা প্রতিটি ইলিশের ওজন প্রায় 1200 গ্রাম। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার 9 জন রফতানিকারকদের 1475 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। 2012 সালের 1 আগস্ট বাংলাদেশ ইলিশ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর গত বছর শারদীয় দুর্গা উৎসবে শুভেচ্ছা হিসেবে 500 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার। 2019 সালের 10 অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে। এতক্ষণ দেখছিলেন বাংলা বিউ টিভির রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।